Viewers, this is Ali Ahmed, Chief Inspector বাদুল্লাহ একাডেমি। আজকে আমরা ক্রিমিনাল মামলার বিভিন্ন স্টেজগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা বিজ্ঞ কৌশলী তাদের কাজেও লাগবে এবং যারা লয়ের স্টুডেন্ট তাদের জন্য খুবই এসেনশিয়াল ক্রিমিনাল মামলাগুলোর বিভিন্ন পর্যায়গুলো জানা। তো ক্রিমিনাল ট্রায়ালকে আমরা প্রধানত তিনটি স্টেজে বিভক্ত করতে পারি। প্রথম স্টেজটাকে আমরা বলি প্রি ট্রায়াল স্টেজ এবং দ্বিতীয় ডিভিশনটাকে আমরা বলতে পারি ট্রায়াল স্টেজ এবং তৃতীয় পর্যায়টাকে আমরা বলতে পারি পোস্ট ট্রায়াল প্রসিডিংস। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমরা আলোচনায় প্রবেশ করি। প্রি ট্রায়াল স্টেজ বলতে কী বোঝায়, অর্থাৎ প্রি ট্রায়াল স্টেজে তিনটা জিনিস অন্তর্ভুক্ত। আপনারা সকলেই জানেন যে ক্রিমিনাল মামলা দুইভাবে দায়ের হয়। একটা হয় উইথ দ্য লোকাল পুলিশ স্টেশন অর্থাৎ থানার মাধ্যমে, যে মামলাটাকে আমরা জিআর মামলা বলে থাকি, আর কিছু মামলা দায়ের হয় উইথ দ্য কোর্ট অফ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, যে মামলাগুলোকে আমরা সিআর মামলা হিসেবে জানি। তো আপনারা এটাও জানেন যে যদি ধর্তব্য অপরাধের অপরাধ সংগঠিত হয় অর্থাৎ কগনিজেবল অফেন্স সংগঠিত হয়, সেক্ষেত্রে কগনিজেবল অফেন্সের অপরাধের সংবাদ যদি আমরা থানায় দিই, তাহলে থানা যদি এটাকে এফআইআর হিসেবে রেকর্ড করে, তাহলে তার ভিত্তিতে একটা ক্রিমিনাল মামলা শুরু হয়, যাকে প্রচলিত ভাষায় পুলিশি মামলা বলে অথবা কখনো জিআর মামলা হিসেবে এটা পরিচিত। তো একটা জিআর মামলা যখন এফআইআর লস হয়, এটি হলো প্রথম পর্যায়, অর্থাৎ ফাইলিং এফআইআর। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ এ ক্রিমিনাল ট্রায়াল। তাহলে ক্রিমিনাল বিচারের প্রথম পর্যায়টা হলো ফাইলিং এজাহার অর এফআইআর, এবং দ্বিতীয় স্টেজ হলো যে 156 ধারার বিধান অনুযায়ী ইনভেস্টিগেশন। তাহলে যখন ওই সিআরপিসির 154 ধারার বিধান অনুযায়ী ধর্তব্য অপরাধ সংগঠনের সংবাদ পুলিশ স্টেশনে দেওয়া হয় এবং পুলিশ যদি সেটা এফআইআর করে, তাহলে একটা মামলা চালু হয়ে গেল। এই মামলাটাকে বলা হয় জিআর মামলা। এটা হলো প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ হলো তদন্ত, অর্থাৎ সিআরপিসির 156 ধারা অনুযায়ী তদন্তটা শুরু হয়ে যায়। তদন্তে আপনারা সকলে জানেন, তদন্তের প্রধান উদ্দেশ্য হলো কালেক্টিং এভিডেন্স, এবং তদন্ত শেষ হওয়ার পর যদি তদন্ত করে অফিসার আসামিদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের সমর্থনে সাক্ষ্য সংগ্রহ করতে সমর্থ হন, তাহলে তদন্ত করে অফিসার সিআরপিসির 170 ধারার বিধান অনুযায়ী তিনি প্রসিকিউশন রেকমেন্ড করেন। আর তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের সংগঠনের সমর্থনে যদি কোনো সাক্ষ্য সংগ্রহ করতে ব্যর্থ হন তদন্ত করে অফিসার, তাহলে তিনি সিআরপিসির 169 ধারার বিধান অনুযায়ী এক্সোনারেশনের প্রেয়ার দেন, অর্থাৎ অব্যাহতির প্রার্থনা দেন, যার প্রচলিত ভাষা হলো নট সেন্টার বা ফাইনাল রিপোর্ট দেন। এটি হলো দ্বিতীয় স্টেজ। আর তৃতীয় স্টেজ হলো যে টেকিং কগনিজেন্স। তৃতীয় পর্যায়ে যখনই পুলিশ রিপোর্ট দায়ের হয়, তখন এটার অপরাধ আমলে নেওয়া হয়। দিস ইজ দ্য থার্ড স্টেজ। তারপরে অপরাধ আমলে নেওয়া হওয়ার পর যদি সংশ্লিষ্ট অপরাধটি ম্যাজিস্ট্রেট ট্রায়াবল হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নিজের ফাইলে রেখে দিতে পারেন অথবা অপর কোনো ম্যাজিস্ট্রেট ট্রায়াল ফাইলে পাঠিয়ে দিতে পারেন। আর সংগঠিত অপরাধটি যদি এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই সেশন জাজ হয়, অর্থাৎ দায়রা আদালত কর্তৃক বিচার্য, তাহলে তিনি রেকর্ডটা পাঠিয়ে দেন। তাহলে বন্ধুগণ, প্রথম তিনটা হলো ফাইলিং এজাহার, ইনভেস্টিগেশন এবং সাবমিশন অফ পুলিশ রিপোর্ট। এই তিনটা হলো মেনলি প্রধানত স্টেজ, এবং চতুর্থ স্টেজটা হলো আপনার টেকিং কগনিজেন্স। তাহলে এইটাকে আমরা প্রি ট্রায়াল স্টেজ বলতেছি। তাহলে প্রি ট্রায়াল স্টেজে চারটা জিনিস হচ্ছে, আমরা প্রথমে তিনটা বলছিলাম, সেটা সঠিক না, অর্থাৎ হবে চারটা স্টেজ। একটা হলো ফাইলিং এফআইআর বা এজাহার, দ্বিতীয় পর্যায়টা হলো ইনভেস্টিগেশন, তৃতীয় পর্যায়টা হলো সাবমিশন অফ পুলিশ রিপোর্ট, যাকে আমরা চার্জশিট বলি, এবং চতুর্থ স্টেজটা হলো টেকিং কগনিজেন্স। এই হলো প্রি ট্রায়াল স্টেজ।
এরপরে আসলো ট্রায়াল স্টেজ। ট্রায়াল স্টেজটা শুরু হয় উইথ দ্য ফ্রেমিং অফ চার্জ। ট্রায়াল স্টেজে কয়েকটা জিনিস হয়, তার মধ্যে একটা হলো ফ্রেমিং অফ চার্জ, দ্বিতীয় হলো রেকর্ডিং অফ এভিডেন্স, তৃতীয় হলো এক্সামিনেশন অফ একিউজড এবং চতুর্থটা হলো আর্গুমেন্টস এবং পঞ্চমটা হলো প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট। তাহলে ট্রায়াল স্টেজে এই পাঁচটা জিনিস হয়। তাহলে আবার যদি আমরা আলোচনা করি যে ফ্রেমিং অফ চার্জ, এটা যদি ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল কেস হয় তাহলে 241 এ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিতে পারে, এবং যদি সেশন ট্রায়াল হয় তাহলে দায়ের জজ 265C অনুযায়ী অব্যাহতি দেওয়া হয় থাকে। তাহলে এই প্রথম স্টেজ, ট্রায়াল স্টেজের প্রথম স্টেজটা হলো ফ্রেমিং অফ চার্জ। এই স্টেজে তিনটা জিনিস হয়, একটা হলো ডিসচার্জ হয়ে যেতে পারে আসামি, অথবা ডিসচার্জ না হলে চার্জ ফ্রেম হতে পারে। চার্জ ফ্রেম হওয়ার পর যদি আসামি গিলটি প্লিড করে তাহলে কনভিকশন হয়ে যেতে পারে। তাহলে এই তিনটা জিনিসে যে কোনো এক বা একাধিক ঘটনা ঘটতে পারে ফ্রেমিং অফ চার্জের সময়। যদি ডিসচার্জ হয় তাহলে আমি আগেই বললাম 241A ম্যাজিস্ট্রেট ডিসচার্জ করবে। যদি সেশন ট্রায়াল হয় তাহলে 265C দায়ের জজ অব্যাহতি দেবেন বা ডিসচার্জ করবেন। আর যদি চার্জ ফ্রেম হয় তাহলে ম্যাজিস্ট্রেট 242 চার্জ ফ্রেম করবেন। আর যদি সেশন জাজ ফ্রেম করেন তাহলে 265D চার্জ ফ্রেম করবেন। আর যদি গিলটি প্লিট হয় তাহলে ম্যাজিস্ট্রেট 243 গিলটি প্লিট নেওয়ার পর তিনি তাকে কনভিকশনের সঙ্গে সঙ্গে কনভিকশন দিতে পারেন, অর্থাৎ সাজা দিতে পারেন, কনভিক্ট করে তাকে সেন্টেন্স দিতে পারেন, তাকে দোষী সাব্যস্ত করে তাকে দণ্ডদান করতে পারেন। আর সেশন ট্রায়াল হলে 265E গিলটি প্লিটের ভিত্তিতে তার আসামির কনভিকশন এবং সেন্টেন্স হতে পারে। তাহলে ট্রায়াল স্টেজের দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো রেকর্ডিং অফ এভিডেন্স। রেকর্ডিং অফ এভিডেন্সে রাষ্ট্রপক্ষ থেকে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা থেকে সিআরপিসি 353-তে বলা হয়েছে যে সাক্ষ্য গ্রহণ হতে হবে অবশ্যই আসামির উপস্থিতিতে। তবে এর একটা ব্যতিক্রম দেওয়া হয়েছে সিআরপিসি 540A-তে, অর্থাৎ আসামির সংখ্যা যদি 2 বা ততোধিক হয় সেক্ষেত্রে কোনো আসামি যদি অনুপস্থিত থাকে এবং তার আইনজীবী যদি উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। তৃতীয়ত যে জিনিসটা হয় যে কনক্লুশন অফ ট্রায়াল, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে তৃতীয় যে জিনিসটা শুরু হয় সেটা হলো এক্সামিনেশন অফ একিউজড, অর্থাৎ 342 ধারা পরীক্ষা নামে যে জিনিসটা খ্যাত। অর্থাৎ যখন রাষ্ট্রপক্ষ থেকে উপস্থাপিত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে তখন আদালত এই মামলাটিকে আসামি পরীক্ষার জন্য রাখবেন, অর্থাৎ 342 ধারা পরীক্ষা করার জন্য রাখবেন। 342 ধারার পরীক্ষার পর আসামি যদি ছাপাই সাক্ষী দিতে চায়, ডিডাব্লিউ দিতে চায়, যেটাকে 340 ধারার এই বিধান আছে, তাহলে আদালত মামলাটাকে ডিডাব্লিউর জন্য ফিক্স করবে। আর যদি ডিডাব্লিউ দিতে না চায়, অর্থাৎ ছাপাই সাক্ষী না দিতে চায়, তাহলে আদালত মামলাটিকে আর্গুমেন্টস জন্য ফিক্স করবে। তারপরে আসেন আর্গুমেন্ট স্টেজ। আর্গুমেন্ট স্টেজ যদি ম্যাজিস্ট্রেট ট্রায়াল হয় তাহলে ম্যাজিস্ট্রেট ট্রায়ালে আর্গুমেন্টের কোনো বিধান নেই। শুধুমাত্র সেশন ট্রায়ালে সিআরপিসির 265J-তে আর্গুমেন্টসের বিধান আছে, তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টস হতে পারে। আর্গুমেন্টসের পরের স্টেজটা, অর্থাৎ পঞ্চম স্টেজটা হলো প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট। তাহলে এই পাঁচটা হলো ট্রায়াল স্টেজ। তারপরে হলো পোস্ট ট্রায়াল। পোস্ট ট্রায়াল এটাকে আমরা স্টেজ বলবো না, পোস্ট ট্রায়াল প্রসিডিংস আমরা বলতে পারি বড়জোর, যে যখন ট্রায়াল হয়ে সমাপ্ত হয়ে যায়, জাজমেন্ট হয়ে যায়, তারপরে কখন কখন কিছু কার্যক্রম গ্রহণ করার আবশ্যকতা থাকে। যেমন যদি দায়রা জজ কাউকে মৃত্যুদণ্ড দিয়ে কোনো রায় প্রদান করেন তাহলে নথিটা হাইকোর্ট বিভাগে সাবমিট করতে হয় সিআরপিসি 374 ধারার বিধান অনুযায়ী ডেথ রেফারেন্স হিয়ারিংয়ের জন্য। এটাকে আমরা পোস্ট ট্রায়াল প্রসিডিংস বলতেছি। আবার কখনো কখনো আদালত কর্তৃক দণ্ডদানের পর যদি আসামি প্রেগনেন্ট মহিলা হন তাহলে তার 388 ধারার বিধান অনুযায়ী এইটা হতে পারে, তার সেন্টেন্সটা সাসপেন্ড করতে পারে আদালত। এটাও পোস্ট ট্রায়াল প্রসিডিং হিসেবে গণ্য হবে। আবার আসামির দণ্ডদান সাসপেন্ড, রেমিট অথবা কমিট হতে পারে সিআরপিসি 401 ধারার বিধান অনুযায়ী। অর্থাৎ সরকার
এই দণ্ডকে হ্রাস করতে পারে, স্থগিত করতে পারে অথবা পরিবর্তন করতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এগুলো হলো পোস্ট ট্রায়াল প্রসিডিংস। তারপরে পোস্ট ট্রায়াল প্রসিডিংস আরেকটা হতে পারে যে জরিমানা আদায় কার্যক্রম আদালত গ্রহণ করতে পারে সিআরপিসি 386 ধারার বিধান অনুসারে। দিজ আর কল্ড পোস্ট ট্রায়াল প্রসিডিংস। তো আজকে আমরা আলোচনা করলাম যে ক্রিমিনাল মামলার মধ্যে জিআর মামলার বিভিন্ন স্টেজগুলো। তো ডিয়ার ভিউয়ার্স, এর পরের ভিডিওতে আপনারা পাবেন যে সিআর মামলার বিভিন্ন স্টেজগুলো। আপনারা যারা এখনও বাদল একাডেমির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র ল লিগাল এবং ল ম্যাটার নিয়ে আলোচনা করে। এখানে আইনজীবী প্রশিক্ষণের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। ছাত্রদের জন্য বিভিন্ন লিগাল ডিসকাশন করা হয় বিভিন্ন সাবজেক্টের উপর, এবং যারা পরীক্ষার্থী এমসিকিউ দেবেন, যারা বিজিএস এবং বার, তাদের জন্য এমসিকিউ প্রিপারেশন নিয়ে আলোচনা হয়। তো আপনারা বাদল একাডেমিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনাদের কোনো মতামত হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং বাদল একাডেমির সাথে কথা হাফেজ।